কেন অনেক কোম্পানি ইন্টারভিউর পরে আপনাকে কল ব্যাক করতে দেরি করে। আপনি ইন্টারভিউ দিতে গিয়েছেন, ভালো একটা ইন্টারভিউ দিয়েছেন, বাট এখন আপনাকে কল ব্যাক করছেন। একটা ভালো ইন্টারভিউ দেওয়া মানে এটা না যে আপনাকে তারা তাড়াতাড়ি কল ব্যাক করবে। মাঝে মাঝে ইন্টারভিউর পরে রিজেক্টেড হওয়ার থেকেও আরও খারাপ অপশন হলো অপশন বি হিসাবে আটকে থাকা। আমাদের হয়তো অনেকেরই এরকম হয়েছে যে আমরা ইন্টারভিউ দিতে গিয়েছি, ভালো ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউর পরে মনে হলো যে তাড়াতাড়ি কল ব্যাক করবে, আমাকে সিলেক্ট করবে, বাট কয়দিন পরেই দেখা গেল কি আর কোনো কল নেই। সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, বাট আপনাকে কল করছে না। আপনাকে কেন জিজ্ঞেস করলো যে আপনার নোটিস পিরিয়ড কতদিন, কত তাড়াতাড়ি জয়েন করতে পারবেন, কিন্তু এখন তাদের আর কোনো খবর নেই। প্রথমে মনে হয়েছিল তাড়াতাড়ি ওরা পজিশনটা ফিল আপ করতে যাচ্ছে, বাট এখন দেখা যাচ্ছে যে ওরা আর কল দিচ্ছে না। তাহলে কেন এরকম কোয়েশ্চেন করলো? অনেক সময় মানুষ ভাবে যে ইন্টারভিউটা এভাবে হয়, আপনাকে পছন্দ হয়েছে অথবা আপনি ইন্টারভিউ দিয়েছেন, আপনাকে পছন্দ হয়েছে, তারা আপনাকে সিলেক্ট করেছে আর আপনাকে জব অফার করবে। বাট রিয়ালিটিতে আসলে কখনোই এত স্মুথলি হয় না, কারণ ইন্টারভিউ প্রসেসটা হলো গিয়ে একটা মাল্টিপল ডিপার্টমেন্ট গ্রুপ প্রজেক্ট। এরকম গ্রুপ প্রজেক্টের মধ্যে কখনোই জিনিস এত স্মুথলি যায় না, আর বেশিরভাগ বড় কোম্পানিতে তো একদমই না। এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাবো কিভাবে আপনার সিভিগুলো স্টাক হয়ে যায়, কোথায় টাইমগুলো নষ্ট হয়, আর কিভাবে আপনার সিভি যদি স্টাক হয়ে যায়, আপনাকে যদি কল না দেয়, তাহলে আপনি কি করতে পারেন। ইন্টারভিউর সময় মনে হতে পারে যে একটা পার্সন আপনার উপরে অনেক ইন্টারেস্টেড, আপনাকে কুইকলি জয়েন করাতে চাচ্ছে, আপনাকে অলরেডি ইমাজিন করছে ওই প্লেসটার মধ্যে, আপনাকে এমন এমন কোশ্চেন করছে যে আপনি যদি এই সিনারিওতে থাকতেন তাহলে কি করতেন, আপনি যদি এরকম মানুষ পেতেন তাহলে কিভাবে ম্যানেজ করতেন, ওর আপনি যদি এরকম একটা প্রবলেম ফেস করেন তাহলে কি হবে। আপনার মনে হতে পারে যে তারা আপনাকে সিলেক্ট করার জন্য চিন্তা করছে যে আপনি থাকলে কি করবেন। আপনাকে হয়তো সে কোয়েশ্চেন করতে পারে যে আপনি ফার্স্ট মান্থে কি করবেন। বাট অনেকটা আপনার গ্রামের চাচাতো ভাইয়ের মতন ক্যান্ডিডেটদের সাথে সারাদিন ফ্লার্ট করা হলো এইচআরের জব। আপনিও প্রথম না, আর আপনার পরেও অনেকজনের সাথে করতে হবে। আর হায়ারিং ম্যানেজার যার জন্য আপনি অ্যাকচুয়ালি কাজ করবেন, সে হলো অনেকটা আপনার ম্যারিড ফ্রেন্ডের মতন। তার জন্য ফ্লার্ট করাটা একটা এক্সট্রা এফোর্ট, সে এটা করতে চায় না, বাট তার করতে হচ্ছে। আমার নাম মুবিন রহমান, আই এম এ ব্র্যান্ডিং গাই, বাট আমি এইচআরের সাথে কাজ করি। সো আমি আপনাদেরকে একটু বুঝতে হেল্প করবো যে এইচআরের কাজ কিভাবে হয়। এইচআরের চেহারায় হয়তো এটা বোঝা যাচ্ছে না, তার হয়তো একদিনে আরও 10টা নাও লাগতে পারে। আপনার যখন এমন একটা ইন্টারভিউ হবে যেখানে এইচআর আছে আর ডিপার্টমেন্ট ম্যানেজারও আছে, তখন এইচআর জাস্ট পাশে বসে আছে অ্যাজ আ কার্টেসি, আর আপনার অ্যাকচুয়ালি ইমপ্রেস করতে হবে ম্যানেজারটাকে। এইচআর যতক্ষণ ওখানে পাশে আছে তার জন্য কিন্তু টেকনিক্যালি ওইটা দিনের মধ্যে একটা ব্রেক, মানে সে যতক্ষণ ওখানে বসে আছে সে জাস্ট বসে বসে শুনছে, আর তার কিছু চেকবক্স আছে যে এই জিনিসটা থাকতে হবে, এই জিনিসটা থাকতে হবে, সেগুলো সে মেন্টালি চিন্তা করছে। বাট অ্যাকচুয়ালি কিন্তু এই বসে থাকাটা তার জন্য ব্রেক। সে এইখানে বসে বসে চিন্তা করছে নেক্সট কার সাথে কথা বলবে, কয়জনের সাথে কথা বলবে, তার কয়টা রিপোর্ট আছে জমা দিতে হবে, কার কী কী প্রিপারেশন করতে হবে, তার অ্যাকচুয়াল যে কাজগুলো। সো আপনার এমনভাবে কথা বলতে হবে আর এমন ইজি ওয়েতে সব কিছু বুঝিয়ে দিতে হবে যেন তার কাজটাই, এইচআরের কাজটাই আপনি করে দিচ্ছেন। মানে তার জন্য বসে বসে চিন্তা করা না লাগে যে আপনি এই চেকবক্সগুলো ফুলফিল করছেন নাকি করছেন না। আপনারই নিজের থেকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে জিনিসটা যেন আপনি তার কাজটা ইজি করে দেন। মানে সে যদি ডিস্ট্র্যাক্টেডও থাকে, তার অন্যান্য কাজে নিয়ে যদি চিন্তাও করে, আপনার এমনভাবে সব কিছু বলতে হবে যেন সে ইজিলি বুঝতে পারে যে আপনি কোয়ালিফাইড। আর অ্যাট দি সেম টাইম ম্যানেজার যেসব জিনিস জিজ্ঞেস করছে, যা বলতে চাচ্ছে, ওগুলাও অ্যান্সার করবেন, তাকেও ইমপ্রেস করতে হবে। বাট মাঝখান দিয়ে এইচআরের ইনফরমেশনগুলো ফিল আপ করে দিতে হবে। বাট এই ইন্টারভিউ ফেজ পর্যন্ত আসতে আসতে আপনার সিভিটা কিভাবে ট্রাভেল করেছে, এইচআর হয়তো 50 থেকে 500টার মতন সিভি পেয়েছে লিঙ্কডইনে অথবা বিডি জবসে। সো সে কীভাবে এটাকে শর্টলিস্ট করছে। যদি এটা একটু বড় সাইজের কোম্পানি হয় তাহলে এইসব কোম্পানির জন্য লিঙ্কডইনে একটা সাবস্ক্রিপশন আছে যেখানে এআই সার্ভিসেস আছে, যেটা দিয়ে আপনার সিভিটাকে শর্টলিস্ট করে দিবে। সে ডেফিনেটলি 500টা সিভি ওপেন করে দেখবে না, বাট এআই দিয়ে লিঙ্কডইন তাকে শর্টলিস্ট করে দিবে যে এই সিভির মধ্যে আমি যা যা পড়তে পেরেছি আর তোমার জব ডিসক্রিপশনে যা যা আছে, এগুলার মধ্যে থেকে এই 10টা বা 20টা হলো গিয়ে টপ পিক। সো আপনার সিভিটা কিন্তু এআই অপটিমাইজ থাকতে হবে, আপনার সিভিটা কিন্তু ইজি হতে হবে যেন এআই বুঝে আপনাকে ওই ফার্স্ট ফেজে ফিল্টার আউট না করে দেয়। এটার ব্যাপারে আমি আলাদা একটা ভিডিও বানাবো। বাট এআই দিয়ে যখন সে শর্টলিস্ট করে 10টা বা 20টা সিভি আছে, সেইগুলো সে এইচআর ওপেন করে দেখবে। ওপেন করে দেখার পরে সে অনেকটা সারফেস লেভেলে অ্যানালাইজ করবে যে আপনার পজিশন কি, আপনি কোথায় জব করেছেন, ফিল্ড
কোনটা, আপনার রেলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে নাকি। অনেকে অনেক কিছুর জন্য অ্যাপ্লাই করে যেটার জন্য সে কোয়ালিফাইড না, সো ওভাবে ফিল্টার করবে। ফিল্টার করে হয়তো 5টা থেকে 10টা সে শর্টলিস্ট করতে পারে। ধরে নিলাম 5টা, সে 5জনকে সে কল দিবে, বলবে যে এই দিন আপনি অ্যাভেলেবল আছেন নাকি। সে যেই দিনটা সেট করবে ক্যান্ডিডেটদের সাথে, ওই ক্যান্ডিডেটদের সাথে ম্যানেজারেরও অ্যাভেলেবিলিটি থাকতে হবে, ওই সেম টাইমে ম্যানেজার যেন ফ্রি থাকে। সো যদি টাইম মিলে যায়, সে একটা ডেট সেট করলো। ইন্টারভিউ যখন হবে তখন 5 থেকে 10 জনের মধ্যে এইচআরের একটা ফেভারিট থাকতে পারে অথবা 2টা ফেভারিট থাকতে পারে, আর ম্যানেজার টপ 2কে সিলেক্ট করে দিবে যে এই 2জনকে পছন্দ হয়েছে, এই 2জনের একজনকে নিলেই হয়। তখন এইচআর আবার ফিল্টার করবে যে কাকে অ্যাফোর্ডেবলভাবে নিতে পারবে, কাকে হায়ার করা সেফ হবে, কার সিভিতে দেখা যাচ্ছে যে সে বেশি চেঞ্জ করে না, এটসেট্রা এটসেট্রা। এখানে ম্যানেজারের প্রায়োরিটি হলো সবচেয়ে স্কিল, যাকে দিয়ে সবচেয়ে বেশি কাজ করানো যাবে, আর এইচআরের প্রায়োরিটি হলো যে সবচেয়ে সেফ, যাকে দিয়ে হায়ার করার পরে কোনো সমস্যা না হবে, বারবার কুইট করবে না অথবা কদিন পরে আবার ইন্টারভিউ নিতে আসবে না। সো তার যদি কাজ বাড়ে, সে অবভিয়াসলি আনসেফ কাউকে হায়ার করবে না। আর ম্যানেজারের চিন্তা হলো রিহায়ারিং তো আমার করতে হবে না, সো আমার জন্য সবচেয়ে বেস্ট যে সেই। ইন্টারভিউর সময় আপনার ডেফিনেটলি অনেক ভালো মতন বোঝাতে হবে কেন আপনি সেফ অপশন, কেন আপনাকে নিলে কোনো সমস্যা হবে না। যা যা তার মনে কোয়েশ্চেন থাকতে পারে ওইটার আপনাকে আগেই অ্যান্সার দিয়ে দিতে হবে। দিস ইজ ওয়াই যখন এইচআর আপনাকে বলে উই উইল কল ইউ ব্যাক অর উই উইল কন্ট্যাক্ট ইউ, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে পারেন না, বিকজ এখানে অনেক ধরনের ফিল্টারিং প্রসেস আছে, ডিফারেন্ট মানুষের অপিনিয়ন নিতে হয়। যে ইন্টারভিউ নিচ্ছে সে যদি একটা জিনিস সিলেক্ট করে, বাট ওই এইচআরেরই বস যে এইচআর আছে সে যদি ওইটাকে পছন্দ না করে, তখন আবার আরেকটা সমস্যা, আবার ফিল্টারিং প্রসেসে যেতে হচ্ছে। যদি ম্যানেজারের ফার্স্ট পিক আর এইচআরের ফার্স্ট পিক না মিলে, তখন তাদের মধ্যে আবার ডিবেট করতে হবে যে কে বেটার অপশন। এখন ডিলে হওয়ার আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিতে পারি যেগুলো আমরা কখনো চিন্তা করি না, বাট অনেক সময় হায়ার করার সময় হয়। নাম্বার 1, ল্যাপটপ। ধরেন আপনি যে পজিশনটা জয়েন করতে চাচ্ছেন, এই পজিশনে আগে কেউ ছিল না, আপনারটাকে নতুন পজিশন ইনভেন্ট করা হয়েছে আর ওপেন করা হয়েছে। তার মানে এই পজিশনের জন্য একটা যে ল্যাপটপ, এটা তো এই ডিপার্টমেন্টে ছিল না। আইটিকে বলতে হবে যে আমাকে একটা নতুন ল্যাপটপ ইস্যু করো। আইটির কাছে নতুন ল্যাপটপ না থাকতে পারে, তখন প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টকে ইনভলভ করতে হবে যে তুমি একটা নতুন ল্যাপটপ কিনো, আইটিকে দাও, আইটি ওইটা অ্যাসাইন করবে এই ডিপার্টমেন্টে, দেন আপনাকে কনফার্ম করতে পারছে যে আচ্ছা ঠিক আছে আপনি এই ডেট থেকে জয়েন করতে পারেন, এতদিনে ল্যাপটপ এসে যাবে। সিনারিও 2, যদি আপনার অফিসে ফ্রি স্পেস না থাকে, এক একটা ডিপার্টমেন্ট এক একটা গ্রুপ হিসাবে বসে, এখন ওইখানে আর কোনো এক্সট্রা চেয়ার নেই, সো অন্যান্য ডিপার্টমেন্টকে শাফল করে এখানে তো একটা জায়গা বের করতে হবে। নতুন যে জয়নার সে তাকে তো ডিপার্টমেন্ট থেকে দূরে আরেকটা বারান্দার মধ্যে বসাবে না, সো ওই যে একটা জায়গা বের করা, এমটি স্পেস বের করা, কিছু ডিপার্টমেন্টকে মুভ করা, যে এখানে ছিল তাকে বোঝানো যে আমরা মুভ করাতে চাই কারণ একটা নতুন মানুষ আসছে। সো এই জিনিসগুলো রিশাফলিং দিস সিটিং অ্যারেঞ্জমেন্ট টেক্স টাইম। অনেক সময় এরকম হয় সব নর্মালি চলছে, ইন্টারভিউ প্রসেস চলছে, ইন্টারভিউ শেষ, এখন একজনকে কনফার্মেশন দেওয়া লাগে, তখন সরকার অ্যারেঞ্জ করলো কিছু একটা নতুন অথবা কোনো একটা নতুন ডিক্লারেশন দিল যেটা আপনার বিজনেস ফিল্ডকে এফেক্ট করে, তখন ইমিডিয়েটলি টপ ম্যানেজ কি বলবে, স্টপ হায়ারিং। এটা তো আর এইচআরকে বলবে না আগের থেকে। সো নতুন ইনফরমেশন অনুযায়ী হঠাৎ করে বললো যে তুমি হায়ার করা স্টপ করো, অ্যান্ড এইচআরের কোনো নোটিশ থাকবে না, তার হঠাৎ করে স্ক্র্যাম্বল করে সবাইকে ইনফরমেশন দিতে হবে যে আমরা হায়ার করতে পারছি না, ওর আমরা আপাতত হায়ার করতে পারছি না, একটু ডিলে হবে। আপনাকে হয়তো বলতে পারে যে 1 মাস ডিলে হচ্ছে আমাদের হায়ার করতে। এখন এমন না যে এইচআরও জানে 1 মাস, বাট সে তো আপনাকে বলবে না যে আমি সারা জীবনের জন্য হায়ার করা বন্ধ করে দিয়েছি। সো আপনাকে বলতে পারে 1 মাস, তারপরে অবস্থা বুঝে তখন আবার এইচআরকে বলবো আচ্ছা তোমরা কন্টিনিউ করো হায়ার করা, অথবা এই পজিশনের জন্য হায়ার করা যেটা প্রোগ্রেস ছিল এটা বাদ দিয়ে দাও, আমরা এখানে হায়ার করব না। এই জন্য আপনার ডিলে হতে পারে। মানে তারা মাখানোর পরে যখন দেখবে যে খেতে পারছে না, তখন বলবে যে তাহলে তুমি একটু ডিলে করো, ঝুলিয়ে রাখো। তখন এইচআর আর কোনো অপশান থাকবে না, আপনাকে বলতে হবে যে আমরা 1 মাস পরে জয়েনিং করাতে পারবো। যখনই একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের সাথে কাজ করে তখনই ডিলে হয়, কারণ একটা ডিপার্টমেন্ট যখন আরেকটা ডিপার্টমেন্টকে কিছু করতে বলে ইমিডিয়েটলি সেটা রেজাল্টও পায় না, অ্যান্সারও পায় না, অ্যাটলিস্ট 1-2 দিন লাগে। সো যখনই ম্যানেজমেন্টের ফিডব্যাকের জন্য ওয়েট করতে হয়, ডেফিনেটলি যে এইচআর পার্সন তার ওয়েট করতে হবে, ওই ডিপার্টমেন্ট যখন কনফার্মেশন দিবে তখন সে প্রোগ্রেস করতে পারবে। আর লাস্টলি এমনও হতে পারে যে কারোর জন্যই কোথাও আটকে নেই, জাস্ট আপনার ফিডব্যাকটা অথবা আপনার সিলেকশনটা একজনকে দেওয়া আছে, তার ইনবক্সে পড়ে আছে, সে যখন কনফার্মেশন দিবে দেন এটা আগাবে, বাট সে কোনো কারণে দিতে পারছে না, অথবা টপ ম্যানেজমেন্টের কাছে আছে, টপ ম্যানেজমেন্টের কেউ একজন দেশের বাইরে আছে, সো যতদিন সে আসবে না ততদিন সে কনফার্মেশন দিতে পারবে না, আর আপনার সিভিটাও ওখানে আটকে থাকবে। এরকম সিচুয়েশনে আপনি ওয়েট করতে করতে কী করতে পারেন?
আমি আপনাকে একটাই এক্সাম্পল দিচ্ছি এখন, যেটা আপনি চাইলে এখনই করতে পারেন। সেটা হলো আপনি পোলাইটলি সেই এইচআরকে যে আপনাকে কন্ট্যাক্ট করেছে তাকে জিজ্ঞেস করতে পারেন, মাই নেম ইজ মুবিন রহমান, আই ইন্টারভিউড ফর দিস পজিশন। ডেফিনেটলি আপনার নামটা আপনি লিখবেন, কারণ এটা ভেবে নিয়েন না যে আপনাকে ডেফিনেটলি মনে আছে। সো আপনার নাম, দেন আই ইন্টারভিউড ফর দিস পজিশন অ্যারাউন্ড দিস ডেট, আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ দিস পজিশন হ্যাজ অলরেডি বিন ফিল্ড। আপনি এমন কিছু করবেন না যেটা অ্যানোয়িং হিসাবে দেখাতে পারে। আপনি জিজ্ঞেস করবেন না এটার ব্যাপারে, তার কল দিলেন না, ইনফর্মালি কথা বলবেন না, ফর্মালি জিজ্ঞেস করবেন যে এই পজিশনটা কি ফিল্ড হয়ে গিয়েছে নাকি হয়নি। কারণ সে যদি আপনাকে সিলেক্ট করতে না চায়, আপনার মেসেজ রিপ্লাই নাও দিতে পারে। সো আপনি আগে থেকে একটা এক্সকিউজ সহ দিবেন যে যদি ফিল আপ হয়ে থাকে তাহলে আমাকে জানান। দ্যাট মিনস সে যদি ফিল আপ নাও করে থাকে বাট আপনাকে জাস্ট জানাতে চাচ্ছে না, অথবা আপনি সিলেক্টেড না, সে অ্যাটলিস্ট ভদ্রতার খাতিরে কুইক একটা রিপ্লাই দিতে পারে যে হ্যাঁ ফিল আপ হয়ে গিয়েছে আনফর্চুনেটলি, এরকম কিছু। সো আপনি তার কাজ যত ইজি করে দিতে পারবেন তত ভালো। আপনার কাজ হলো জানা, আর তার কাজ হলো জানানো। সে যদি না জানায়, আপনি ইজি ওয়েতে জিজ্ঞেস করবেন যেন আপনাকে কুইকলি জানাতে পারে। ওই পজিশনে যে কাজ করছে, যার সাথে আপনি ইন্টারভিউ দিয়েছিলেন, তার নাম যদি মনে থাকে অথবা চেহারা যদি মনে থাকে, আপনি লিঙ্কডইনে গিয়ে তার কোম্পানিতে খুঁজে আপনি তাকে বের করেন, তাকে অ্যাড করেন, অ্যান্ড ওখানে আপনি মেসেজ করতে পারেন, হ্যালো, ইন্ট্রোডিউস করেন নিজেকে, কবে ইন্টারভিউ দিয়েছেন, কোন পজিশনের জন্য, তাকে জিজ্ঞেস করতে পারেন। এছাড়া অনেক টেকনিক্যাল ওয়েতে অ্যান্সার দিতে পারে, বাট সামটাইমস ম্যানেজার এত টেকনিক্যাল ওয়েতে অ্যান্সার দিবে না, আপনাকে অনেস্ট অ্যান্সারই দিয়ে দিবে। কে জানে, হয়তো ওই একটা স্মল পুশের জন্য আপনি যেটা সিভি ডিলে হচ্ছিল ওইটা আর হচ্ছে না, আপনাকে কুইকলি কল দিতে পারে। আমার সাথে এরকম একবার হয়েছে যে আমি ইন্টারভিউ দিয়েছি অ্যান্ড দেন কল ব্যাক পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছিল যে অনেক ভালো ইন্টারভিউ, আমাকে তো কল ব্যাক করা উচিত, আমি ওয়েটিংয়ে ছিলাম। সো 1-2 সপ্তাহ পরে মেসেজ করেছি অ্যান্ড দেন সে আমাকে কুইকলি কল ব্যাক করেছে যে আপনি কিন্তু অ্যাকচুয়ালি এই পজিশনটার জন্য টপ ক্যান্ডিডেট, টপ চয়েস, বাট আমরা কনফার্মেশন দিতে পারছি না বিকজ আমাদের এমডি এখন দেশের বাইরে আছে। সো আমি তাকে জিজ্ঞেস করলাম যে অ্যারাউন্ড কীরকম ডিলে হতে পারে, 1-2 উইকস। সে বললো হ্যাঁ এরকম হতে পারে, কিন্তু তার টোন দেখে মনে হচ্ছিল যে না আরও বেশি হবে। সো আমি তাকে জিজ্ঞেস করলাম আমরা কি ধরে নিতে পারি অ্যারাউন্ড 1 মান্থের মতন হতে পারে, কারণ এমডি তো আর এইচআরকে বলে যাবে না যে আমি এতদিন পরে আসছি। সো সেও কিন্তু অ্যাকচুয়ালি জানে না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে 1 মান্থ হতে পারে, সে বললো যে হ্যাঁ 1 মান্থ হতে পারে। তখন বুঝলাম আচ্ছা মেবি এটা আরও রিয়েলিস্টিক। সো আমি তাকে বললাম যে ওকে, যখন আসবে অথবা যখন আপনার প্রোগ্রেস হবে তখন আপনি আমাকে যদি কল ব্যাক করেন তাহলে ভালো হয়। তখন সে আমাকে উই হোপে কলটা দিয়ে গেল। বাট অ্যাটলিস্ট আমি তো জানতে পারলাম যে কেন, আমি তো রিজেক্টেড না, এটা জানাও তো একটা ইম্পর্টেন্ট জিনিস। এমনও একবার হয়েছে যে লিঙ্কডইনে আমি একজন ইন্টারভিউ দেওয়ার পরে, একটা কোম্পানির জন্য ইন্টারভিউ দেওয়ার পরে সেই ম্যানেজারকে খুঁজে বের করেছি, কারণ তার চেহারাটা মনে ছিল। সো দেখলাম সে এখন ওই কোম্পানিতে কাজ করছে, অলমোস্ট 1 মাস হয়ে গিয়েছে ঈদের ছুটির পরে। সো কোনো কল ব্যাক নেই। বাট আমি যখন কল ব্যাক করেছি তার উইদিন 2 or 3 ডেজ পরেই আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছে। আমি জানি না এটার জন্যই ডেকেছে নাকি, বাট ইট হেল্পড ডেফিনেটলি। To help the HR person make the decision to call you back, you have to make it very easy. You have to be লাইকেবল। আপনার কেন পছন্দনীয় হতে হবে, কারণ এই মানুষগুলোও তো যারা এখানে অলরেডি কাজ করছে তারাও তো দিনে 8-9 ঘন্টা এখানে কাটাচ্ছে, বেশিরভাগ দিনই এখানে কাটাচ্ছে। তারা তো ডেফিনেটলি এমন কারোর সাথে কাজ করতে চায় না যাকে পছন্দ না বা যার পার্সোনালিটি ভালো না। সো আপনার ভালোভাবে কথা বলতে হবে, নাইস ওয়েতে কথা বলতে হবে, আপনার বোঝাতে হবে কেন আপনি অলরেডি কোম্পানিতে যেখানে কাজ করছেন সেখানে আপনি ওয়েল লাইকড, অথবা আপনি কেন পছন্দ করেন, আপনি মানুষের সাথে কীভাবে ভালো কাজ করেন। সো তাদের জন্য মনে হয় তারা যেন পজিটিভলি ইমাজিন করতে পারে আপনি এখানে কাজ করলে তাদেরও এক্সপিরিয়েন্সটা ভালো হবে। আপনার কথার মাঝখানে আপনি ম্যানেজারকে ইনডাইরেক্টলি বুঝাতে পারেন যে আপনি অ্যাকচুয়ালি এখানে কাজ করতে চান, আপনি কমিটমেন্ট দিতে চান, অ্যান্ড হায়ার করার পরে কয়েকদিন পরেই আপনি আবার কুইট করবেন না বা আরেক জায়গায় শিফট করবেন না। এই জিনিসটার জন্য এমনও হতে পারে যে আপনি পারফেক্টলি অ্যালাইনড, পারফেক্টলি স্কিলড এই কাজটার জন্য, বাট আপনাকে হায়ার করবে না বিকজ সে ভাবছে যে আপনি কয়েকদিন পরে সুইচ করতে পারেন আবার। সামটাইমস সেফটি ইজ আ বিগার প্রায়োরিটি দেন স্কিল। ইন্টারভিউর পরে চিন্তা করেন আপনি কি আপনার অ্যাবিলিটির মধ্যে সব কিছু করেছেন যেন আপনি একটা পারফেক্ট ইজি চয়েস হন। আপনি কি সব ধরনের ডাউট রিমুভ করতে পেরেছেন নাকি? আপনি কি করতে পারেন এটা আপনার সিভি দেখলে অনেক সময় বোঝা যাবে, বাট আপনি পার্সোনালি আপনাকে হায়ার করলে যে কোনো রিস্ক নেই এটা কি বোঝাতে পেরেছেন? যদি বোঝাতে পারেন তাহলে অনেক সময় আপনি কোয়ালিফাইড না হলেও হায়ার হয়ে যাবেন। অ্যান্ড 2টা টপ চয়েস যদি থাকে ক্যান্ডিডেট এ, ধরুন 2টা হোল আছে, একটা হলো এ হোল আর একটা হলো বি হোল। যেই সবচেয়ে সেফেস্ট ক্যান্ডিডেটগুলো তাদেরকে রাখা হবে এ হোলে, আর যারা সবচেয়ে আনসেফ বাট
কোয়ালিফাইড ক্যান্ডিডেট অথবা সেকেন্ড মোস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট তাদেরকে রাখা হবে বি হলে। সো এ থেকে যে ক্যান্ডিডেট আছে সে কিন্তু কল ব্যাক পাবে, তাকে ফাইনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে, সে কনফার্মেশন পাবে। অ্যান্ড সে যদি সব কনফার্মেশন পেয়ে তারপরেও 1 মাস পরে হঠাৎ করে বলে আমি জয়েন করব না, অনলি দেন HR কিন্তু গিয়ে বিকে কল দিবে যে আপনাকে আমরা সিলেক্ট করেছি, আপনি ইন্টারভিউ দিতে আসেন। সো ক্যান্ডিডেট বি হওয়া কিন্তু খুবই টাফ, কারণ আপনি রিজেকশনও পাবেন না। আপনি যদি কল দেন ওরা আপনাকে রিজেক্ট করবে না, বলবে না যে ফিল হয়ে গিয়েছে অথবা আপনাকে নিব না, আপনাকে ঝুলে রাখবে। এ যদি একমাত্র পুরো ওয়েটিং পিরিয়ডের মধ্যে কোনো একটা টাইমে যদি কুইট করে বা না আসে, দেন গিয়ে বিকে কল ব্যাক করবে। সো আপনি যদি কখনো 1-2 মাস পরে কল পেয়ে থাকেন, ডেফিনেটলি না বাট মোস্ট প্রবাবলি আপনি বি চয়েস ছিলেন। আমি আরেকটা ভিডিও বানাচ্ছি অ্যাবাউট হাউ টু পাস দ্য AI টেস্ট অর AI ফিল্টার ইন এনি কোম্পানি, ডিপেন্ডিং অন আপনি কখন এই ভিডিওটা দেখছেন। মোস্ট প্রবাবলি এটা অলরেডি আমার চ্যানেল আপলোড হয়ে গেছে, আর যদি না হয়ে থাকে সাবস্ক্রাইব করেন, যত তাড়াতাড়ি আপলোড হবে আপনি তখন নিউজ ফিডে দেখতে পারবেন। থ্যাংকস।